আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। এই বিষয়ে জানতে যাচ্ছি ঢাকার বাইরে আমাদের সহকর্মীদের কাছে। প্রথমে যাচ্ছি রাজশাহী সহকর্মী সমর সাজুর কাছে। সাজু, হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের কি অবস্থা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জসিন্তা, আমি এই মুহূর্তে আছি উত্তরাঞ্চলের সবচেয়ে বড় যে মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে। আমি এখানে সকাল থেকে অবস্থান করে যেটা দেখতে পাচ্ছি যে রুগীরা বিভিন্ন জেলা থেকে রুগীরা এখানে আসছে এবং তারা কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা না পেয়ে ফিরে যাচ্ছে। এবং রুগীদের সঙ্গে আমি অনেক রুগীর সঙ্গে কথা বলেছি। রুগী এবং রুগীর স্বজনরা তারা বলছে কেউ মেহেরপুর, কেউ কুষ্টিয়া, কেউ নাটোর, কেউ আশপাশের জেলাগুলো থেকে এসেছে এবং তারা বলছে যে এই যে চিকিৎসকরা যে তাদের জিম্মি করে আন্দোলন, তাদের যে দাবি সে দাবি আদায়ের জন্য তাদেরকে জিম্মি করছে, এই কারণেই তারা ক্ষোভ প্রকাশ করছে। এবং তারা বলছে যে চিকিৎসা সেবা জরুরি হিসেবে এটা কখনোই এই আন্দোলনের মধ্যে আটকে রাখা ঠিক না, কারণ ডাক্তারদের চিকিৎসা সেবা না পেলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এ কারণেই তারা ক্ষোভ প্রকাশ করছে এবং তারা বলছে যে এটা শক্ত হাতে প্রতিরোধ করা উচিত, সরকারের জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া উচিত। এবং তারা বলছে যে যেটা আগাম তারা জানতেন না, গতকালও অনেকে এসে ফিরে গেছেন, তারা ভাবছিলেন যে আজকে হয়তো রুগীরা বহির্বিভাগের ডাক্তার বসবে, আজকেও এখানে এসে দেখছেন যে এখানে বহির্বিভাগের কেউ ডাক্তার বসেনি। আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাসের সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে এখানে প্রতিদিন 7 থেকে 8 হাজার রুগী বিভিন্ন জেলা থেকে, রাজশাহী শহর, রাজশাহী বাইরের বিভিন্ন জেলা থেকে আসে, তারা চিকিৎসা সেবা না পেয়ে ফিরে যাচ্ছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আন্তঃবিভাগের তথ্য যদি আপনাকে জানাতে চাই, সেখানে 3,000-এর মতো রুগী ভর্তি রয়েছে এবং সেখানেও ইন্টার্ন চিকিৎসকরা যেহেতু আন্দোলন করছে এবং তাদের সঙ্গে সহমর্মিতা এবং জানিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা রুগী দেখা বন্ধ করছে। এই কারণেই রুগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। শুধুমাত্র জরুরি বিভাগে কিছু রুগী সেবা পাচ্ছে, এর বাইরে গতকাল থেকে রাজশাহীর যে বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা প্রাইভেট প্র্যাকটিসও বন্ধ করে দিয়েছেন। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল শিক্ষক সমিতির যে সেক্রেটারি ডাক্তার মনোয়ার তারিক সাবু, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে আজকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসকদের একটি কর্মসূচি রয়েছে, সেখান থেকে যে সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্ত মেনে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। জসিন্তা, আপনি সাথে থাকুন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এখন যাচ্ছি চট্টগ্রামের সহকর্মী আরিজ আহমেদের কাছে। আরিজ, হাসপাতালের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে জানাবেন। জসিন্তা, চট্টগ্রামে আজকে দ্বিতীয় দিনের মতো তারা এই কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসক এবং পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরা। সেই কারণে আমরা যেটা আজকে সকাল থেকেও যেটা দেখেছি, চট্টগ্রামের সকাল 11টা থেকে আউটডোরের যে বিভাগগুলো আছে সবগুলো আসলে এখানে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। সেই কারণে চট্টগ্রামের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা হাজার হাজার এখানে আউটডোরের রোগীরা আসলে দুর্ভোগে পড়েছেন। আমরা যেটা দেখেছি, এখানে ক্যান্সার রোগীর পাশাপাশি লিভার রোগী সহ জটিল রোগী আক্রান্ত রোগীরা এখানে এসছেন। তারা চিকিৎসকদের নির্ধারিত দিন ছিল আজকে অনেকের, এবং সেই কারণে তারা বিভিন্ন দুর্ভোগ পোহানোর পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসার পরে তার চিকিৎসা না পেয়ে আবার ফিরে যাওয়া, এটা অনেক ভোগান্তি সইতে হচ্ছে। তো আমরা পরিচালকের সাথে কথা বলেছি এবং উনি বলছেন যারা খুব জটিল রোগী তাদেরকে তারা চেষ্টা করছে জরুরি বিভাগের মাধ্যমে চিকিৎসা সেবা দিতে। তবে এইভাবে তারা সেই ক্ষেত্রেও চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আসলে সহনীয়ভাবে সেই কাজটা করতে পারছে না। তাদের যে জনবল সংকট আছে সেটিও জানিয়েছেন। আমাদেরকে যে আন্দোলনরত চিকিৎসকরা জানিয়েছেন তারা তাদের যে উচ্চ আদালতের রায় আছে এবং রায়কে সামনে রেখে তারা মূলত এই আন্দোলন এবং কর্মবিরতিটা পালন করছে এবং তারা বিভিন্ন কর্মসূচি সকাল থেকে পালন করছে। তবে চিকিৎসা সংশ্লিষ্ট যেটা বলছেন যে রায়কে কেন্দ্র করে এইভাবে একটা মানুষকে জিম্মি করে তাদের যে আন্দোলন, এটি আসলে অনেকেই সাধারণ মানুষ এই ক্ষেত্রে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। জসিন্তা, এই ছিল এখানকার সর্বশেষ। দর্শক, জানছিলাম ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির খবর। অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারি উপদেষ্টা সৈয়দ মনজুর এলাহি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সকাল 7:30টায় সৈয়দ মনজুর এলাহি মারা যান।
তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মরহুমের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। আজই তার মরদেহ দেশে নিয়ে আসার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। 1972 সালে মঞ্জুর ইন্ডাস্ট্রিজ নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করে কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রি ব্যবসা শুরু করেন তিনি। 4 বছর পর 12,22,000 টাকায় রাষ্ট্র মালিকানাধীন ওরিয়েন্ট ট্যানারি কিনে এপেক্স ট্যানারি প্রতিষ্ঠা করেন মঞ্জুর এলাহি। গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে বিপাকে পড়েন যাত্রীরা। সকালে কারখানার সামনে থেকে আন্দোলন শুরু করে, পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। পুলিশ জানায়, সদর উপজেলার বাঘের বাজার এলাকায় দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে তারা। আন্দোলনরত শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্নার বাচ্চা অসুস্থ থাকায় কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিলেন, কিন্তু কারখানা কর্তৃপক্ষ ছুটি না দিয়ে পরিচয়পত্র রেখে বিদায় করে দেয়। পরে সকালে কারখানায় আসার পথে সড়ক দুর্ঘটনায় মারা যায়। পরে কারখানা কর্তৃপক্ষ মরদেহের বিষয় নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। মুন্সিগঞ্জের শ্রীনগরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুজন দাস নামে এক জেলেকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, গতরাতে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণ পাইকশা গ্রামে 5 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা করেন ওই ব্যক্তি। খবর পেয়ে উত্তেজিত জনতা অভিযুক্তকে গণধোলাই দেয়। পরে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগ, চকোলেটের প্রলোভন দিয়ে বাসা থেকে তার শিশু মেয়েকে মাছ ধরা দেখতে নিয়ে যায় জেলে। এ সময় পুকুর পাড়ে ধর্ষণের চেষ্টা করলে দৌড়ে ছুটে আসে শিশুটি। আটকের বিরুদ্ধে রাতে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। নাটোর আদালত চত্বরে গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনায় সাময়িক বরখাস্তকৃত পুলিশ সুপার এস.এম. ফজলুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে নাটোর থানায় দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন স্থানীয় সাংবাদিক কাউসার হাবিব। পুলিশ জানিয়েছে, মামলাটি রেকর্ড করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাময়িক বরখাস্ত পুলিশ সুপার ফজলুল হক মঙ্গলবার স্ত্রীর দায়ের করা মামলায় নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ সময় তার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালান ফজলুল হক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টা দুপুরে খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।